সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো বনের খবর, প্রমোদারঞ্জন রায়। লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। 650-700 বর্গমাইল জায়গা, তার মধ্যে একটা গ্রাম নেই, পথ নেই, সঙ্গে প্রায় 60 জন লোক, জিনিসপত্র, খোরাক ইত্যাদিও ঢের। সেসব বইবার জন্য দুটো হাতিও আছে। তাহলে বক্তা লেখক বলছেন লুসাই পাহাড়ের যে জায়গায় বক্তার কাজ সে জায়গাটা ভয়ঙ্কর জায়গা। আর সেখানে কি তার মধ্যে কোনো গ্রাম নেই, পথ নেই। আর সেই জায়গাটা কতটা বড় না 650-700 বর্গমাইল। তার সঙ্গে কতজন লোক ছিলেন? প্রায় 60 জন লোক। তাছাড়া জিনিসপত্র, খাবার দাবার ইত্যাদিও ঢের, খোরাক ইত্যাদিও ঢের। খোরাক মানে খাবার দাবারও অনেক। সেসব বইবার জন্য দুটো হাতিও আছে, মানে দুটো হাতি ছিল তাদের সঙ্গে। 10-12 জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে। 10-12 জন লুসাই বনটা কাটে আর কেটে পথ করে করে আগে চলে। তবে আর সবাই এগোতে পারে। এরা পথ কাটলে মানে বন কাটলে তবে অন্যরা আগিয়ে যেতে পারে। অত করেও, অত মেহনতের পরও একদিনে 4-5 মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না। সন্ধ্যার অন্ধকারে যখন তাঁবু পড়ে তখন কারো হাত পা যেন চলতে চায় না, তার উপর আবার পাহারা দিতে হয়। তাহলে এত কষ্ট, এত সব কিছু জোগাড়জাটি নিয়েও, অনেক কষ্ট স্বীকার করেও 4-5 মাইলের বেশি আগানো যায় না। আর যখন দিন শেষে তাঁবু পড়ে তখন যেন বক্তা বলছেন যে কারো হাত পা যখন তখন চলতে চায় না, তারপরেও আবার কি করতে হয়? পাহারা দিতে হয়। সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি। সন্ধ্যার পর পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘই মারালাম। তাহলে সে বনটা কেমন না ঘোর বন, সেখানে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি, মানে প্রচুর জানোয়ার আছে। সন্ধ্যার পর পা ফেলতে গেলেই মনে হয় এই বুঝি বাঘ মারাই, মানে বাঘকেই বুঝি মারিয়ে দিল, এত জন্তু জানোয়ার। বেলা 9টা-10টার আগে আর সূর্য দেখা যায় না। এক এক জায়গায় এমনি ঘন বন যে আকাশ দেখবার জো নেই, ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে। তাহলে এমন ঘন বন যে 9টা-10টার আগে সূর্যকেও দেখা যায় না। আর এক এক জায়গায় এমনই ঘন বন যে আকাশ পর্যন্ত দেখবার জো নেই, মানে আকাশও দেখা যায় না। আর সেখানে ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে। সেখানকার আবহাওয়াটা তখন কেমন মনে হয়? যেন সন্ধ্যা হয়ে এসেছে। আমি সকলের আগে আগে চলি, সঙ্গে একজন বুড়ো লুসাইয়া থাকে, সে বড় শিকারী। তাহলে বক্তা বলছেন আমি আগে চলি, তারপরে আমার সঙ্গে থাকে একজন বুড়ো লুসাই। সে কেমন না সে বড় শিকারী। তার পিছনে দুজন খালাসি, তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার দূরবীন, বন্দুক আর টোটার থলে। অন্যজনের হাতে আমার খাবার আর জল। 3জনের হাতেই এক একখানি দা। তাহলে তার সঙ্গে চলে, তার পিছনে থাকে দুজন খালাসি, তাদের মধ্যে শ্যামলাল কি করে? দূরবীন হাতে নিয়ে চলে, আর বন্দুক আর টোটার থলে এগুলো তার সঙ্গে থাকে। বন্দুক আর টোটা মানে বন্দুক চালানোর যে গুলি, সেটাকে বলে টোটা, সেইগুলো নিয়ে থাকে। আর অন্যজনের হাতে থাকে বক্তার খাবার আর জল। 3জনের হাতেই এক একখানি দা মানে কাটারি। 3জনের হাতে থাকে কি? দা বা কাটারি। আমরা চারজনে গাছে দাগ কেটে অন্য সকলের 1/2 মাইল বা কিছু বেশি আগে আগে যাই। আর সেই দাগ দেখে লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে হাতি আর বাকি লোকজনদের নিয়ে আসে। তাহলে বক্তা বলছেন আমরা 4জন গাছে দাগ কেটে কেটে সকলের আগে চলে যান এবং 1/2 মাইল পর্যন্ত চলে যান, বা তার কিছু বেশিও যেতে পারেন। যার পরে অন্যরা সেই দাগ দেখে আসে। তাদের মধ্যে কারা থাকে না? লুসাই, কুলি। তারা কি করে? বনের পথ কেটে কেটে বন কেটে কেটে পথ তৈরি করে, হাতি আর বাকি সকলদের নিয়ে আসে। রোজই এমনি করে চলতে হয়। একদিন 15-20
ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল। লোকজনদের খুব মজা, বন কাটতে হচ্ছে না। তাহলে এমনি করে চলতে চলতে একদিন কি হলো, 15-20 ফুট চওড়া একটা বুনো হাতিদের পথ পাওয়া গেল। ফলে কি হলো, লোকজনদের খুব মজা হলো, কেননা আর বন কাটতে হচ্ছে না। চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের উপর প্রকাণ্ড গাছ পড়ে রয়েছে। দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আমাদের হাতি দুটো এই গাছ ডিঙোবে কী করে। ভাবতে ভাবতে গাছটার উপর চড়তে আরম্ভ করলাম, আর অমনি আমার পায়ের নিচেই যেন কি একটা হুড়মুড় করে উঠল। জিজ্ঞেস করলাম, ক্যা হ্যায় রে? শ্যামলাল বললে, হুল্লুমান হোগা হুজুর। তাহলে চলতে চলতে বক্তা দেখলেন পথের উপরে একটা প্রকাণ্ড গাছ পড়ে রয়েছে। সেই গাছ তো হাতি ডিঙোতে পারবে না, তাই বক্তা ভাবতে ভাবতে সেই গাছের উপর চড়তে লাগলেন। আর চড়ার সময় কি হলো না, পায়ের নিচে একটা হুড়মুড় করে উঠল। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ক্যা হ্যায় রে, মানে কি? শ্যামলাল বললে, হুল্লুমান হোগা হুজুর। শ্যামলাল বলল যে, হুজুর, হনুমান অর্থাৎ হনুমান হয়তো হবে। বলতে না বলতে সেটা গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো গন্ডার। তাহলে বলতে না বলতেই সেই জন্তুটা কামানের গোলার মতো বেরিয়ে এলো। সেটা আসলে কি? একটা গন্ডার। এক নজর আমাদের দিকে দেখেই ঘুঁত বলে দৌড় দিল। আমি পিছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি, শ্যামলাল বন্দুক দেবে, কিন্তু কোথায় শ্যামলাল? সে ততক্ষণে প্রাণ বাঁচাবার সোজা পথ খুঁজছে। গাছ থেকে লাফিয়ে পড়ে শ্যামলালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে টোটা ভরে গন্ডার মারতে ছুটলাম, কিন্তু ততক্ষণে গন্ডার কোথায় যে গা ঢাকা দিয়েছে, আর তাকে খুঁজে পেলাম না। তাহলে পিছন দিকে হাত বাড়িয়ে বক্তা কী করলেন, দেখলেন যে সেই জন্তুটা কি না গন্ডার। তখন সেই গন্ডারটা কি করেছিল না, বক্তার দিকে এক নজর দিয়েই ঘোঁত বলে দৌড় দিয়েছিল। তা বক্তা পিছনের দিকে হাত বাড়িয়ে শ্যামলালের থেকে বন্দুক নেবে, তা কোথায় শ্যামলাল? সে ততক্ষণে পাঁচ বাজাবার জন্য সোজা পথ খুঁজছিল। তখন গাছ থেকে লাফিয়ে পড়ে শ্যামলালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে বক্তা কী করলেন, তাতে টোটা ভরে গন্ডার মারতে ছুটলেন। কিন্তু ততক্ষণে গন্ডার কোথায় যে গা ঢাকা দিয়েছে, অর্থাৎ কোথায় যে পালিয়ে গেছে, তাকে আর খুঁজে পেলেন না বক্তা। পরদিন খুব ভোরে উঠে চলতে আরম্ভ করেছি। তাহলে পরদিন খুব ভোরে উঠে বক্তা চলতে আরম্ভ করেছেন। আজকের পথ নালায় নালায়, সঙ্গে বুড়ো লুসাই আর শ্যামলাল। তাহলে আজকে পথ কি না, নালায় নালায় চলতে হবে। আর সঙ্গে কি আছে না, বুড়ো লুসাই আছে আর শ্যামলাল আছে। ভোরবেলা নানা রকম শিকার পাওয়া যায়, সেই জন্য বন্দুক ভরে নিয়েই চলেছি। তাহলে ভোরবেলা কি হয় না, নানা রকম শিকার পাওয়া যায়, সেই জন্য বক্তা কী করেছেন, বন্দুকটা ভরেই নিয়েছেন। শিকার সামনে পড়ছে, কিন্তু মারতে পারছি না, একে ঘোর বন তাই কুয়াশা। তাহলে শিকার পড়ছে, কিন্তু বক্তা সেই শিকার ধরতে পারছেন না। কেন না, একে ঘোর বন মানে ঘন বন, তাতে কি হয়েছে, কুয়াশা। শিকার দেখতে না দেখতে জঙ্গলে মিলিয়ে যায়, তাই শিকার দেখতে না দেখতে কি হয়, জঙ্গলে মিলিয়ে যায়। হাতি, গন্ডার, বাঘ, হরিণ সকলেরই তাজা পাঞ্জা দেখতে পাওয়া যাচ্ছে। পাখিরও অভাব নেই, গোটা 2 ফেজেন্ট মেরেছি। তাহলে কি হয়েছে, হাতি, গন্ডার, বাঘ, হরিণ সকলকেই দেখা যাচ্ছে, কিন্তু তাছাড়াও পাখিদেরও কোনো অভাব নেই। বক্তা বলছেন তিনি গোটা 2 ফেজেন্ট পাখি মেরেছেন। হাতির পথ ধরে নালাটাকে কখনো এপার কখনো ওপার করতে করতে পাকুয়া নদীর দিকে চলেছি। আজ রাত্রে সেখানে ক্যাম্প করব। তাহলে হাতির পথ ধরে বক্তারা যেতে যেতে কোথায় যাচ্ছেন না, পাকুয়া নদীর দিকে যাচ্ছেন, এবং সেই পাকুয়া নদীর পাড়েই হয়তো তাঁরা ক্যাম্প করবেন। একটা শুকনো নালা সামনে পড়েছে, আমরা তার মধ্যে নামলাম, লুসাই বুড়ো আমার আগে আর শ্যামলাল পিছনে। তাহলে একটা শুকনো নালা পাওয়া গেল, সেই নালাতে লুসাই বুড়ো প্রথমে নামলেন, মাঝখানে বক্তা আর পিছনে শ্যামলাল তখনও নালার ভিতরে নামেনি। আমরা নালা পার হয়ে ওপরে উঠতে যাব, এমন সময় আমাদের সামনে ভারী একটা জলকাদা তোলপাড়ের শব্দ হলো। নিশ্চয়ই বুঝতে পারলাম হাতি, গন্ডার বা বুনো মোষ হবে। কাদায় লুকিয়ে আয়েস করছিল, আমাদের সাড়া পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে। তাহলে শ্যামলাল তখনও নামেনি। কি হলো, নালা পার করে বক্তারা উঠতে যাবে, এমন সময় ভারী একটা জলকাদা
ভারী একটা প্রাণী জল কাদা তোলপাড় করে উঠল। নিশ্চয়ই সেই প্রাণীটা হয় হাতি, তাহলে গন্ডার বা বুনো মোষ হবে। কাদায় লুকিয়ে সে বেটা কী করছিল? আয়েস করছিল, মানে আরাম করছিল। বক্তাদের সাড়া পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে। আমরাও তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে 2 লাফে নালার যে পার থেকে নেমেছিলাম সেখানেই উঠে ফিরে চেয়ে দেখলাম ব্যাপারখানা কি। তাহলে বক্তারা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে কী করলেন? যেদিক থেকে এসেছিলেন সেই দিকে উঠে পড়লেন। উঠে পড়ে দেখলেন যে ব্যাপারটা আসলে কি। তাহলে দেখলাম ব্যাপারখানা কি। ব্যাপার গুরুতর। বিশাল দেহ এক গন্ডার যমদূতের দাদা মহাশয়ের মতো দাঁড়িয়ে ফোঁস করছে। তাহলে সেই জীব জন্তুটা কি আসলে? একটা ভয়ঙ্কর গন্ডার। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটা ফোঁস করছে। লাল দুটো চোখ মিটমিট করছে, কান দুটো পিছন দিকে হেলানো। আমার পকেটে 3টি মাত্র গুলিওয়ালা টোটা, মাঝে 1.15 ফুট চওড়া নালা। ওপারে গন্ডার শ্যামলাল পালিয়েছে। তাহলে সেই গন্ডারটা লাল দুটো চোখ নিয়ে মিটমিট করছে, কান দুটো পিছন দিকে হেলানো। বক্তার পকেটে মাত্র 3টে গুলিওয়ালা টোটা, আর মাঝখানে আছে 15 ফুট চওড়া নালা। হ্যাঁ, আর ওপারে গন্ডার। ইতিমধ্যে শ্যামলালও পালিয়ে গেছে। লুসাইটি ক্রমাগত বলছে, মারো সাহেব। লুসাইটা কি বলে চলেছিল যে মারো সাহেব। তার মুখে দাখানা, পা তুলে দিয়েছে গাছের গোড়ায়। বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে। তার মুখে দাখানা, অর্থাৎ তার মুখে দাখানা রেখেছে, আর পা তুলে দিয়েছে গাছের গোড়ায়। বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে, অর্থাৎ বেগতিক দেখলেই বাঁদরের মতো তার উপরে চড়বে। আমি কি করব? সেই ছেলেবেলায় গাছে চড়তাম, এখন সে বিদ্যা একেবারেই ভুলে গেছি। বক্তা বলছে আমি কি করব? হ্যাঁ, আগে ছেলেবেলায় গাছে চড়তাম, এখন সে বিদ্যে তিনি ভুলে গেছেন। তার উপর পায়ে বুট। তার উপরে কি না পায়ে বুট। কাজেই ধীরে ধীরে বন্দুকে গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম। তাহলে বক্তা তখন কি করলেন? ধীরে ধীরে বন্দুকে গুলি পুরে প্রস্তুত হলেন। গন্ডার যদি নালা পার হয়ে এপারে আসতে চায় তবেই গুলি চালাবো, নইলে চালাবো না। তাহলে যদি গন্ডারটা এপারে আসতে চায় তবেই গুলি চালাবেন, তা নইলে চালাবেন না। লুসাই খালি বলছে মারো মারো, কিন্তু 3টি মাত্র গুলি সম্বল নিয়ে গন্ডার মারতে গিয়ে শেষে কি প্রাণটা হারাবো? তাহলে লুসাই বলে যাচ্ছিল মারো মারো, কিন্তু বক্তা বলছেন তার কাছে মাত্র 3টে গুলি। সেই গুলিতে যদি মারতে যান তাতে কি হবে? শেষে প্রাণ চলে যেতে পারে। যাই হোক, আমাকেও গুলি চালাতে হলো না, লুসাই বুড়োকেও গাছে চড়তে হলো না। গন্ডারটা মিনিট খানেক পাথরের মতো দাঁড়িয়ে থেকে একটি হুঙ্কার দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল। তাহলে বক্তাকেও বন্দুক চালাতে হলো না, লুসাই বুড়োকেও গাছে চড়তে হলো না। সেই গন্ডারটা মিনিট খানেক দাঁড়িয়ে থেকে সে কী করলো? একটা হুঙ্কার দিল, দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল। তার সামনে যত বাঁশ পড়ল সমস্ত প্যাঁকাটির মতো পটপট করে ভেঙে গেল। তার সামনে দিয়ে সে যখন যাচ্ছিল তার সামনে যতগুলো বাঁশ পড়েছিল সে প্যাঁকাটির মতো ভেঙে ভেঙে দিয়ে চলে গেল। তখন আমরাও আস্তে আস্তে চলতে লাগলাম। 8 মাইল যাইনি, আবার সামনে ভীষণ হুড়োমুড়ি, তারপর মড়মড় করে বাঁশ ভাঙার শব্দ, তারপর কি ভীষণ গর্জন, সারা বন থরথর করে কেঁপে উঠল। বক্তা বলছেন যে তখন আমরা আস্তে আস্তে চলতে লাগলাম। বলছে 8 মাইলও যাননি তারা, আবার হুড়োমুড়ি, ভীষণ আওয়াজ এবং মড়মড় করে বাঁশ ভাঙার শব্দ। তারপর বলছেন যে কি ভীষণ গর্জন, সারা বন যেন থরথর করে কেঁপে উঠল। এবার একটু বেকায়দা। লুসাই বুড়োর আশপাশে গাছ নেই, কিসে চড়বে? তাহলে এবার একটু বেকায়দা হলো। লুসাই বুড়োর আশপাশে কোনো গাছ ছিল না, কিসে চড়বে লুসাই বুড়ো কিসে চড়বে? শ্যামলাল হতবাগা ইতিমধ্যে এসে জুটেছে। টোটার থলে থেকে 8-10টা গুলি ভরা টোটা নিয়ে ইতিপূর্বেই পকেটে পুরেছি। শ্যামলাল ফিরে এসেছিল। বক্তা কী করলেন? শ্যামলালের থেকে টোটা নিয়ে পকেটে পুরলেন। পথ ছেড়ে দিয়ে একটা ঝোপের মধ্যে বন্দুক হাতে দাঁড়ালাম। দাঁতওয়ালা হাতি, হয় পাগল
তা না হয় অন্য কোনো জানোয়ার দেখেছে। লুসাই বলল, বোধ হয় সেই গন্ডারটা ওর সামনে পড়েছে। তাহলে পথ ছেড়ে দিয়ে বক্তা কী করলেন, ঝোপের মধ্যে বন্দুক হাতে নিয়ে ঝোপের মধ্যে গেলেন। হয় দাঁতওয়ালা হাতি, হয় সেটা পাগল হয়েছে, নালে অন্য জানোয়ার দেখে এমনটা করছে। আর সেই সময় লুসাই বলল যে বোধহয় সেই গন্ডারটা এই হাতির সামনে পড়ে গেছে, তাই জন্য সে হুঙ্কার ছাড়ছে। হাতিটা কিন্তু আমাদের দিকে এলো না, 3-4টে ডাক দিয়ে ধীরে ধীরে বাঁশ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠল। আমরাও চলতে লাগলাম। তাহলে হাতিটা বক্তাদের দিকে এলো না, 3-4টে ডাক দিল, দিয়ে সে কী করলো, বাঁশ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠে গেল। বক্তা বলছেন, আমরাও চলতে লাগলাম। আমরা পাকোয়া নদীর কিনারায় পৌঁছালাম। নদীটা 70-80 হাত চওড়া হবে, তাতে 1 কোমর জল। তাহলে বক্তারা পাকোয়া নদীর কিনারে, কিনারে মানে ধারে ধারে গিয়ে পৌঁছালেন। হ্যাঁ, নদীটা কেমন না 70-80 হাত চওড়া, তাতে এক কোমর জল, মানে জল বেশি নেই, 1 কোমর জল। নদীর ধারে হাতির পায়ের তাজা দাগ। তাহলে নদীর পাড়ে কী হয়েছে না, হাতির পায়ে তাজা দাগ দেখা যাচ্ছে। একটার পিছনে একটা, তার পিছনে একটা, এমনি করে 1 পাল হাতি গেছে। তাহলে হাতি যে এখানে এসেছে তার চিহ্ন রয়ে গেছে। হাতি পালে পালে এসেছে, মানে হাতির দল এসেছে এখানে। পায়ের দাগ দেখে আমি বললাম 5-7টা হাতি হবে। তাহলে বক্তা দেখলেন, পায়ের ছাপগুলো পরীক্ষা করলেন, পরীক্ষা করে বললেন 5-7টা হাতি হবে। লুসাই বুড়ো ভালো করে দেখে বলল 40-45টার কম নয়, ঠিক দাগে দাগে পা ফেলে গেছে বলে বোঝা যাচ্ছে না। লুসাই বুড়ো কিন্তু দাগগুলো ভালো করে পরীক্ষা করে বললেন, না, 5-6টা হাতি নয়, প্রায় 40-45টা হাতি। পায়ের উপরে পা দিয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। সারাদিন জলে জলে চলে আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল। আমি পাহাড়ে হেলান দিয়ে বসে জুতো মোজা খুলতে আরম্ভ করলাম। তাহলে সারাদিন জলে ঘুরে ঘুরে বক্তার কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল, পাহাড়ে হেলান দিয়ে বক্তা জুতো মোজা খুলতে আরম্ভ করলেন। লুসাইকে বললাম, ওপারে গিয়ে তাঁবুর জায়গা দেখো। আর লুসাইকে বললেন, যাও ওপারে যাও, গিয়ে তাঁবু কোথায় খাটানো যায় দেখো। লুসাই ওপারে চলে গেল, সামলালো বন্দুক তার সঙ্গে নিয়ে চলে গেল। আমি বসে বসে হু হু করে পিছনের লোকদের ডাকতে লাগলাম। খাবারওয়ালা খালাসি তাদের সঙ্গে। আমার বেজায় খিদে পেয়েছে। তাহলে বক্তা কী করতে লাগলেন না, পিছনের লোকদের ডাকতে লাগলেন। কেন না, খাবারওয়ালাকে দরকার, কেননা তার খিদে পেয়েছিল। বারদুই হু করে চেঁচিয়েছি, অমনি আমার উপরের একটা পাহাড় থেকে একটা হাতি হু বলে ডেকে উঠল। তাহলে বক্তা হু করে বারদুই ডাকার পরেই পাহাড়ের উপর থেকে একটা হাতি আজ দিল। আর আমার ওখান থেকে 50-60 হাত দূরে আরও অনেক হাতি গুড়গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো। আর বক্তা বলছেন যে তার 50 হাত দূর থেকে আরও হাতি জবাব দিতে লাগলো। আমি আবার চেঁচালাম, হাতিগুলোও আবার ঠিক তেমনি করলো। তাহলে বক্তাও চেঁচাচ্ছেন, হাতিগুলো চেঁচাচ্ছে। আবার চেঁচালাম, আবার তাই হলো। তিনি আবার চেঁচালেন, আবারও তাই হলো। একটা হাতি পাহাড়ের উপর উঁ করে, আর বাকিগুলো নালার কিনারা থেকে গুড়গুড় শব্দ করে আর নাকে ফোঁস ফোঁস আওয়াজ করে। তাহলে একটা হাতি পাহাড় থেকে হুঁ করে, আর নালার পাড় থেকে অন্যগুলো গুড়গুড় আওয়াজ করে আর নাকে ফোঁস ফোঁস আওয়াজ করে। এমন সময় আমার মাথার উপর থেকে মড়মড় করে বাঁশ ভাঙবার আওয়াজ। নদীর ওপার থেকে শ্যামলাল আর লুসাই বুড়ো ব্যস্ত হয়ে ডাকতে লাগলো। 3-4টে হাতি আমার চিৎকার শুনে দেখতে আসছে, একই রকম জানোয়ারের ডাক। আমার মাথা থেকে বোধহয় 100 থেকে 125 গজ উঁচু পর্যন্ত নেমে এসেছে। তাহলে হাতিগুলো বক্তার ডাক শুনে ভেবেছে নতুন কোনো জীবজন্তু হবে, তাই তারা কী করছে, নিচে নেমে আসছে বক্তাকে দেখার জন্য। আমি তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। শ্যামলাল আর লুসাই বুড়ো খুব হল্লা জুড়ে দিল। তাই শুনে হাতিগুলো আবার পাহাড়ের উপরে উঠে গেল। তাহলে বক্তা কী করলেন, তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রইলেন। আর শ্যামলাল আর লুসাই বুড়ো প্রচণ্ড হল্লা মানে চিৎকার চেঁচামেচি জুড়ে দিল। তাই শুনে হাতিরা আবার উপরে উঠে গেল।
তারপর অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইলাম, হাতি আর দেখতে পেলাম না, তবে ক্রমাগতই আওয়াজ শুনতে পাচ্ছিলাম আর নদীর জল ঘোলাটে হয়ে উঠছিল। তাহলে অনেকক্ষণ তিনি দাঁড়িয়ে রইলেন, হাতির দেখা পেলেন না, কিন্তু ক্রমাগত আওয়াজ শুনতে লাগলেন আর নদীর ঘোলা জল দেখতে লাগলেন। 4টে, 4:30 সময় অন্য লোকজন এসে পৌঁছালো। নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো, খুব বড় বড় ধুনি আর পাহারার বন্দোবস্ত করা হলো। তাহলে 4টে, 4:30 সময় লোকজন এসে পৌঁছালো, নদীর ওপারে তাঁবু খাটানো হলো। আর কি করা হলো না, বড় বড় ধুনি আর পাহারার বন্দোবস্ত করা হলো। ধুনি মানে আলো, যে আলো দেখলে পশুরা আসবে না, সেরকম আলো জ্বালানোর ব্যবস্থা হলো, আর কি হলো, পাহারার বন্দোবস্ত করা হলো, যাতে বন্য পশুরা আক্রমণ করতে না পারে। আগেই বলেছি আমাদের সঙ্গে 2টো হাতি ছিল। মাহুদরা রোজ তাদের চড়ে খাবার জন্য বনে ছেড়ে দেয়। সেদিন কিন্তু তাঁবুর কাছে বেঁধে রাখলো, ছেড়ে দিলে বুনো হাতিতে এ দুটোকে ভুলিয়ে নিয়ে যাবে, নয়তো মেরে ফেলবে। মাহুদ সেদিন কি করলো না, হাতিগুলোকে অন্যদিন ছেড়ে দেয়, কিন্তু সেদিন দিল না। কেন না, অন্য হাতিরা এসে এই হাতিগুলোকে ভুলিয়ে নিয়ে চলে যাবে অথবা তাদের মেরে ফেলবে। লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখলো। রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে হাতি তাড়াবে। এমনি করে লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। তাহলে রাত্রিবেলা কি করলো না, লুসাইরা বাঁশের মশাল তৈরি করলো এবং সেই শুকনো বাঁশের মশালের সঙ্গে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগা বেঁধে দিল। কারণ রাত্রিবেলা যদি হাতি আসে এই মশাল দিয়ে হাতি তাড়াবে। লুসাইরা এইভাবে ফসলের ক্ষেত থেকেও হাতি তাড়ায়। সে রাত্রে আর হাতির জ্বালায় ঘুম হয়নি। অন্ধকার হতেই হাতিগুলো আমাদের কাছে এলো, আর বোধহয় ধুনির আলোতে আমাদের হাতি দুটোকে দেখতে পেয়ে তাদের ভারী খটকা লাগলো। ও দুটো আবার ওখানে কি করছে? 5-7টা হাতি মিলে এপারে আসবার জন্য একবার নদীতে নামে। তারা নদীর মাঝামাঝি আসতে না আসতেই আমাদের হাতি দুটো ছটপট করে আর চিৎকার করতে আরম্ভ করে। অমনি আমাদের লোকরাও প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে, আর হাতিগুলো দৌড়ে আবার ওপারের বনে ঢোকে। সারাটা রাত এইভাবে কাটলো। ভোরবেলা কতগুলো হাতি পূবের পাহাড়ে আর কতগুলো পশ্চিমের পাহাড়ে উঠে গেল। তাহলে সারা রাত ধরে হাতি তাড়াতেই তাদের সময় পার হয়ে গেল। একবার বুনো হাতিরা আসে আর বক্তার লোকজন হল্লা চিৎকার করে তাদেরকে তাড়িয়ে দেয়। আবার আসে আবার তাড়ায়, এই করতে করতে রাত শেষ হলো। শেষ হওয়ার পরে বুনো হাতিগুলো একদল চলে গেল পূবের পাহাড়ের দিকে, আর একদল চলে গেল পশ্চিমের পাহাড়ের দিকে। এই হলো তোমাদের বনের খবর গল্পটি। তোমাদের সবাইকে একবার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।